আমি জানি না বিশ্বের ইতিহাসে এর আদৌ কোনো তুলনা পাওয়া যাবে কিনা। আমি তো বলবো এটা নিয়ে দিব্যি গবেষণা হতে পারে। আমার একটু ইচ্ছে আছে সত্যি তৃণমূল কংগ্রেস উত্থান পতন এবং দলটা এই হাল হলো কেন সেটা নিয়ে কিছু গবেষণামূলক কাজকর্ম করা, যে একটা দল কিভাবে চোরের দলে পরিণত হতে পারে। এর কারণ একটা আছে, কারণ হচ্ছে এই দলে যারা ঢুকেছিল হয়তো ইনিশিয়ালি তাদের লক্ষ্য ছিল সিপিএমকে তাড়াবে, সিপিএমকে তাড়ালো, তারপর দলটাকে কনভার্ট করার দরকার ছিল, বদলানোর দরকার ছিল কিসে একটা কি বলবো ভিশনলেস পলিটিক্যাল পার্টি থেকে পলিটিক্যাল পার্টি উইথ এ ভিশন। একটা সুনির্দিষ্ট লক্ষ্য, একটা ভিশন থাকতে হতো এবং তার সঙ্গে থাকতো একটা মতাদর্শ, ইডিওলজি। যে দলটা কোনো মতাদর্শগত বন্ধন নেই, যেই বন্ধন নেই, সবাই যে যার মতো চলছে। পশ্চিমবাংলার লোকের ঠাট্টা করে বলছে যে তৃণমূলের দুটো অংশ, একটা ঋত একটা মৃত। মমতা ব্যানার্জি যে ক্ষমতা নিয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পশ্চিমবঙ্গে কেউ আজ অব্দি ওই ক্ষমতা নিয়ে মুখ্যমন্ত্রী হননি। আমি জেনে বুঝেই কথাটা স্টেটমেন্টটা দিলাম, কিন্তু আমার মাথায় বিধানচন্দ্র রায়ের কথাও রয়েছে, আমার মাথায় জ্যোতি বসুর কথাও রয়েছে। তারা কেউই মমতা ব্যানার্জির মতো এতটা ক্ষমতাশালী ছিলেন না। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, সারা প্রদেশ জুড়ে তৃণমূল নেতা, এমএলএ বা নির্বাচিত প্রতিনিধিদের বাড়ি থেকে, অফিস থেকে যেভাবে ত্রাণের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি বা প্রকাশ্যে আসছে, এখনই মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খবর কাগজ, সেখানেও খবর হচ্ছে যেভাবে সাকরাইলে তৃণমূল বিধায়কের কাছ থেকে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এখন আমরা এটা বুঝতে পারছি চুরি এবং এই তৃণমূলীদের এটা কি একটা অসুখে পরিণত হয়েছে এনাদের? না, চুরি এবং তৃণমূল তো সমার্থক, সেটা সবাই বলতো। আমি যেটা নিজে মনে করি যে সব দলেই ভালো খারাপ লোক থাকে। আমার বিজেপি দলের সবাই একদম গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, সে তো বলতে পারি, নিশ্চয়ই আমার দলেও চাইলে কিছু খারাপ লোক পাওয়া যেতে পারে। কিন্তু দুনিয়ার সমস্ত চোর বদমাস চিটিংবাজ একটা দল গঠন করেছিল, তার নাম তৃণমূল কংগ্রেস। ওই দলটাতে ভালো লোক আমি খুব কম পেয়েছি, একদম পাইনি বলবো না, খুব কম পেয়েছি। অধিকাংশ লোকই চোর, অসৎ এবং বিভিন্নভাবে টাকা কামানোর জন্য এই দলটাতে গিয়েছিল। একটা অদ্ভুত দল তৈরি হয়েছিল। আমি জানি না বিশ্বের ইতিহাসে এর আদৌ কোনো তুলনা পাওয়া যাবে কিনা। আমি তো বলবো এটা নিয়ে দিব্যি গবেষণা হতে পারে। আমার একটু ইচ্ছে আছে সত্যি তৃণমূল কংগ্রেস উত্থান পতন এবং দলটা এই হাল হলো কেন সেটা নিয়ে কিছু গবেষণামূলক কাজকর্ম করার, যে একটা দল কিভাবে চোরের দলে পরিণত হতে পারে। এটাও তো এরকম চোর হতে গেলে ক্যালি লাগে। দেখা যাচ্ছে টপ টু বটম সবকটাই চোর। কেন এরকম চুরির সাম্রাজ্য তৈরি হয়েছিল? এরা কিচ্ছু ছাড়েনি। এরা বাথরুম তৈরির টাকা খেয়ে নিয়েছে, এরা রাস্তাঘাটের টাকা খেয়েছে, এরা চাকরির টাকা খেয়েছে, এরা যেখানে যেখানে ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটা খেয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের কষ্টের, যে মানুষগুলো ঝড়ে বা অন্যান্য ব্যাপারে দুর্গত হয় তাদের জন্য কেন্দ্রীয় সরকার বা অনেকে ত্রাণ পাঠায়, সে ত্রাণগুলো মেরে দিয়েছে। মানে ত্রাণ সামগ্রী, ত্রাণ সামগ্রী এটা করতেও মানে সাহস লাগে, কারণ অনেকে পাপের ভয়ে এটা করে না। অনেক অতি খারাপ লোকও পাপের ভয় পায়, ওই জন্য মন্দিরকে টাকা দিয়ে আসে যদি তাকে পাপ না ছয় ইত্যাদি ইত্যাদি। এদের সেই ভয়ও নেই। ত্রাণ পুরো বাড়িতে রেখে দিয়েছে, মানে গরিব মানুষের টাকা নিয়ে নিয়েছে, কারো বাড়ি তৈরির টাকা নিয়ে নিয়েছে। মানে সত্যি আমার ধারণা অনুযায়ী এর কারণ একটা আছে, কারণ হচ্ছে এই দলে যারা ঢুকেছিল হয়তো ইনিশিয়ালি তাদের লক্ষ্য ছিল সিপিএমকে তাড়াবে, সিপিএমকে তাড়ালো, তারপর দলটাকে কনভার্ট করার দরকার ছিল, বদলানোর দরকার ছিল কিসে একটা কি বলবো ভিশনলেস পলিটিক্যাল পার্টি থেকে পলিটিক্যাল পার্টি উইথ এ ভিশন। একটা সুনির্দিষ্ট লক্ষ্য, একটা ভিশন থাকতে হতো এবং তার সঙ্গে থাকতো একটা মতাদর্শ, ইডিওলজি। এইটা কিন্তু মমতা ব্যানার্জি করতে পারে। আমরা মমতা ব্যানার্জিকে না অনেক ক্ষেত্রে ওভার রেট করেছি। ওভার রেট কি করেছি? উনি নাকি রাজনীতির পালস দারুণ বোঝেন, উনি নাকি মাটির কাছাকাছি থাকেন ইত্যাদি। কিছু কথা সত্যি, উনি মাটির কাছাকাছি থাকেন, সব ঠিক আছে, কিন্তু আরেকটা দোষ থেকে তিনি মুক্ত হতে পারেননি। এটা আমাদের অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই ঘটনাই ঘটে, যে একবার ক্ষমতা পাওয়ার পরে সে ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করতে শুরু করে খারাপভাবে, সে ভয় পায় ক্ষমতা ছেড়ে দিলে লোকে তার সঙ্গে একই ব্যবহার করতে পারে। এখন তৃণমূল কংগ্রেসের লোকদের সম্পর্কে যা হচ্ছে, মমতা ব্যানার্জি জাহাল হয়েছে, এটা যদি আজ থেকে 2 বছর 5 বছর আগেও মমতা ব্যানার্জি একবার স্বপ্নে দেখতে পারতো, এত অন্যায় করতো না। কিন্তু কারণ ও ভাবতে পারতো না জীবনেও ক্ষমতা থেকে যাবে, ভাবতে পারতো না যে কোনদিন ক্ষমতা থেকে যেতে পারে। ও ভেবেই নিয়েছিল চিরদিনও ক্ষমতায় থাকবে। এবং ও যেহেতু পশ্চিমবঙ্গে একটা বিরাট মানে বদল এনেছে, সিপিএম কে তাড়িয়েছে, সুতরাং শি হ্যাজ গট এভরি রাইট টু ডু হোয়াট এভার শি ওয়ান্টস টু ডু। এইরকম একটা ভাবনা চিন্তা ওর মধ্যেই তৈরি হয়ে গেছে। ফলে আলটিমেটলি যা হয়েছে,
অন্যায় করেছে, অপরাধ করেছে, দলটাকে তৈরি করার চেষ্টা করেনি। আর টপ লেভেলের এইরকম লিডার যদি এই কাণ্ড করে, ডাউন লেভেলে এইটা হবে, ডাউন দি লাইন ওটা ছড়িয়ে গেছে, ক্রমশ সবাই চোরে পরিণত হয়েছে এবং সবাই বুঝে গেছে যে এই দলটা করলে টাকা অর্জন করা যাবে। আমাদের এই রাজ্য যেহেতু একটা দরিদ্র রাজ্যে পরিণত করেছে, একেবারে সেই 1967 থেকে আজ পর্যন্ত 60 বছর ধরে একটা দরিদ্র রাজ্যে পরিণত করা হয়েছে এবং মানুষের উদ্যোগকে নষ্ট করে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে সব মানুষেরই একটা কোথাও ভাবনা চলে এসছে যে যেভাবেই হোক কিছু টাকা কামিয়ে নি। বহু এই সমস্ত তথাকথিত কোড আনকোড বলতো সবাই চটি চাটা, সেরকম লোকগুলো কেউ শুনছি সাংবাদিক, তারা কোথাও হোটেল বানিয়েছে, কোথাও রিসর্ট বানিয়েছে, ওই করে সারা জীবনের সম্পত্তি করে ফেলেছে। তৃণমূল ছিল একটা স্টেপিং স্টোন, যেটা দিয়ে যা পারো করে নাও। সে পঞ্চায়েত প্রধান হোক, পুরো সভার সদস্য হোক, কর্পোরেশনের মেম্বার হোক, যাই হোক না কেন, সবার লক্ষ্য একটাই, যেভাবেই হোক কিছু টাকা কামানো। তো ফলে তাই হয়েছে, সবাই চোরে পরিণত হয়েছে, কিছু করার নেই। হ্যাঁ, অন্যদিকে আমরা দেখছি বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী বিরোধীদের ভূমিকায়, আবার সংসদে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী তারা এনডিএ কে সমর্থন করার জন্য রাস্তায়। তার মানে বিধানসভা এবং সংসদে দুই দিকে বিদ্রোহী গোষ্ঠী দুই ভিন্ন রাস্তায়। এও তো এক অদ্ভুত মানে পরিস্থিতি, কি বলবেন? আসলে কি হয়, একটা দল যখন ভাঙতে শুরু করে তখন সেই দলের আর কিচ্ছু থাকে না। আমি একটু আগে বললাম যে এই দলটা কোনো মতাদর্শগত বন্ধন নেই, যেই বন্ধন নেই, সবাই যে যার মতো চলছে। পশ্চিমবাংলার লোকে ঠাট্টা করে বলছে যে তৃণমূলের দুটো অংশ, একটা ঋত একটা মৃত। ঋত মানে ওই ঋতব্রত, আর বাকিটা সব মৃত হয়ে গেছে। এখন তার বাইরে কেউ আছে কিনা বলতে পারবো না, কিন্তু ওই ঋত তৃণমূলের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। কিন্তু একটা কথা বলি, ওই তৃণমূল ঠিক কি করতে পারে? আমি নিজে আশা করেছিলাম রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে যে পশ্চিমবঙ্গে অন্তত একটা শক্তপোক্ত বিরোধী দল থাকবে। 80টা আসন নিয়ে একটা দল বিরোধী দল হয়েছে, কম নয়। বিজেপি 77টা আসনে জিতেছিল 2021 সালে এবং বাকি আসনগুলো তো হারিয়ে দেওয়া হয়েছিল। এখন আমি নিশ্চিত যদি ওই সময় এসআই হতো আমরাই জিততাম। তারপরেও বিজেপি কিন্তু তৃণমূলের ঘুম ছুটিয়ে ছেড়েছিল। ঘুম ছুটিয়েছিল কারণ তৃণমূল অন্যায় করত। আমরা অন্যায় করছি না, কিন্তু তারপর একটা শক্তিশালী বিরোধী দল দরকার, তারা তো দেখিয়ে দেবে কোথায় ভুল হচ্ছে। সেটা এই আদৌ এই পশ্চিমবঙ্গের যারা বিরোধী তাদের পক্ষে সম্ভব কিনা আমার সন্দেহ আছে। আর কেন্দ্রে যারা, তারা আবার এনডিএর সঙ্গে থাকতে চাইছে, পাশাপাশি থাকতে চাইছে। এখানে আমার বক্তব্য যে ধরা যাক কোনো ব্যক্তি যদি আমাদের সমর্থন করতে চায় যে আমরা বিজেপিকে সমর্থন করব, আমরা তো না করতে পারি না, করতেই পারে। সে বিজেপির বিরাট কেউ মানে কর্তা ব্যক্তি হয়ে উঠছে না। ফলে আলটিমেটলি গোটা দলটা না একেবারে ছত্রখান হয়ে গেল। আমি পৃথিবীর ইতিহাসে কখনো দেখিনি, ভারত তো ছেড়ে দিলাম, অনেক দেশের রাজনৈতিক দল নিয়ে কিছু চর্চা করি আমি, যে এরকম একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে যাওয়ার 1 মাসের মধ্যে একটা তছনছ হয়ে গেল, কেউ নেই, তার নাম নিশান শেষ হয়ে গেল। এটা করে দেখা যায় না, অদ্ভুত। কিন্তু স্যার, কাজ করার যদি সামান্য ইচ্ছে থাকে, সে কাজ যে কাজ করা যায় সেটা তো আমরা 1 মাসেই দেখতে পাচ্ছি। যেভাবে বর্ডার সিকিউরিটিতে বা অনুপ্রবেশকারীদের হটানো, বা রাজ্যের ব্যাপক চারিদিকে যেভাবে ইনফ্রাস্ট্রাকচারে মানে তাকে গঠন করা, বা চোর ধরে যেভাবে জেলে পড়া হচ্ছে, এই সমস্ত কাজ হচ্ছে। কিন্তু এই 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না দেখো, মমতা ব্যানার্জি যে ক্ষমতা নিয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পশ্চিমবঙ্গে কেউ আজ অব্দি ওই ক্ষমতা নিয়ে মুখ্যমন্ত্রী হননি। আমি জেনে বুঝেই কথাটা স্টেটমেন্টটা দিলাম, কিন্তু আমার মাথায় বিধানচন্দ্র রায়ের কথাও রয়েছে, আমার মাথায় জ্যোতি বসুর কথাও রয়েছে। তারা কেউই মমতা ব্যানার্জির মতো এতটা ক্ষমতাশালী ছিলেন না। আমি বলি কেন বললাম এই কথা? বিধানচন্দ্র রায় প্রশাসন সামলাতেন, দল কিন্তু তার হাতে ছিল না, দল ছিল অতুল্য ঘোষের হাতে। প্রফুল্ল চন্দ্র সেন সেই অর্থে খুব বড় অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন বলে আমার মনে হয় না, তাই তাকে আমি আলোচনার মধ্যে রাখছি না। জ্যোতি বসু অসম্ভব পাওয়ারফুল চিফ মিনিস্টার ছিলেন, কিন্তু তার মাথার উপর পার্টি ছিল। বুদ্ধদেব ভট্টাচার্যকে এই র্যাঙ্কে আমি রাখি না, কারণ অতটা মানে খুব দক্ষ মুখ্যমন্ত্রী উনি একেবারেই ছিলেন না। ফলে আমি দুটো নাম বললাম, একজন দক্ষ মুখ্যমন্ত্রী তার নাম বিধানচন্দ্র রায়, আরেকজন বেশ দাপুটে মুখ্যমন্ত্রী কিন্তু ততটা দক্ষ নন, দক্ষ হতে পারতেন কিন্তু তিনিও দক্ষ হলেন না, জ্যোতি বসু। কিন্তু তারা এই শক্তি নিয়ে আসেননি, মমতা ব্যানার্জি ওই শক্তি নিয়ে এসেছিলেন। তিনি একাধারে মুখ্যমন্ত্রী, একাধারে দলের শীর্ষ কর্ত্রী, এবং সবচেয়ে বড় কথা তিনি যা বলবেন তার দল সবাই মেনে চলবে। কি হলো? কিচ্ছু করতে পারলেন না। কি দাঁড়ালো? উনি চাইলেন যে তার অদ্ভুত কতগুলো ভাবনা উনি তৈরি করে নিয়েছিলেন, যে উনি যা বলবেন সেটাই ঠিক, উনি যদি ভুল বলেন ওটাকেই মানতে হবে।
উনি যদি বলেন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় সতীদাহ বিল পাস হয়েছিল, সতীদাহ প্রতিরোধ বিল, উনি সবাই ওটা মানতে হবে। উনি যদি বলেন যে রবীন্দ্রনাথ ফলের রস খাইয়েছিলেন মহাত্মা গান্ধীকে, ওটা মানতে হবে সবাইকে। এটা এক ধরনের মানসিক রোগ, কিন্তু এই পাগলামোটা চেপে বসেছিল ওনাকে, মেগালোমেনিয়াক হয়ে গেছিল এই ক্ষমতা। আর সবচেয়ে বড় কথা, তার পাশাপাশি যারা থাকতো, দ্য মোস্ট ওয়ার্স্ট কমিউনিটি, পলিটিক্যাল কমিউনিটি আই হ্যাভ এভার সিন। আমি সৌগত রায় বা এরকম লোকেদের কথা মাথায় রেখে বলছি, কেউ একবার চোখে আঙুল দেখিয়ে বলতে পারছে যে বাপু তুমি ভুল করছো, বলতে পারেনি। আজকে কল্যাণ ব্যানার্জি বড় বড় কথা বলছে যে উনি নাকি সৎ রাজনীতিবিদ। আমার প্রশ্ন যে এই দল যখন, এই দলের সরকার যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি মামলা নিয়ে, কল্যাণ ব্যানার্জি একবার বলতে পারেননি যে আপনি করবেন না এটা, লোকে চাকরি দিয়ে দিন। মানুষগুলো পড়ে আছে মাসের পর মাস সেখানে, বৃষ্টিতে, ঝড়ে, জলে, ঠান্ডায়, দিয়ে দিন ওদের চাকরিগুলো, তারা তো তাদের যোগ্য চাকরিগুলো চাইছে। আর এই তৃণমূল সরকার চোরেদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট দৌড়চ্ছে। তো কল্যাণ ব্যানার্জি কেন গিয়েছেন তাদের সঙ্গে? আজকে নিজেকে উনি সৎ রাজনীতিবিদ বলছেন। কেউই মানসিকভাবে সৎ নয় এরা, আমি সৎ মানবো না। ফলে হয়েছে কি, এই কম্পিটিটিভ সাইকোফ্যান্সি, দিদি আপনি যা বলবেন সেটাই চূড়ান্ত, সব জায়গায় করা হলো দিদির অনুপ্রেরণায়। কিছু লোক এই করতে করতে মমতা ব্যানার্জিকে লার্জার দেন লাইফ তুলে দিল, আর মমতা ব্যানার্জি সেইভাবে নিজেকে ভাবতে শুরু করলেন। কিন্তু প্রকৃত পৃথিবী তো আলাদা। যখন বুঝতে পারলেন, বা এখনো পারেন বলে আমার মনে হয় না, সব শেষ হয়ে গেছে। বলে এটা হওয়ারই ছিল, তৃণমূল ভালো হতো না, কিছু করার নেই। চিংড়ি ঘাটার কাজটা আমরা দেখলাম হয়ে গেল, অন্যদিকে আমুল কারখানা তার উদ্বোধন হতে চলেছে, তাহলে উনি করলেন কি? কিচ্ছু করেননি। এটা পাগলামি তো। আচ্ছা, চিংড়ি ঘাটার এটা করতে কদিন লাগলো? 7-8 দিনে ওটা জোড়া হয়ে গেল। আর 5 বছর ধরে কেন আটকে গিয়েছিল ওটাকে? পাগলামি ছাড়া কি বলবো কিচ্ছু। অথচ এই প্রজেক্টটা উনি যখন রেলমন্ত্রী, তিনি তো স্যাংশন করে গিয়েছিলেন। তিনি আবার কিস্তি উড়ালপুলটা জুড়লেন না। উড়ালপুল যাতে না জুড়ে একটা সরকার সুপ্রিম কোর্টে চলে গেল। আচ্ছা, যারা সুপ্রিম কোর্টে যেত, যে লয়াররা, তারা বলতে পারেনি যে এই মামলাগুলো আপনি করবেন না, এই মামলা আপনি জিততে পারবেন না? তারা করেনি। ওই পেমেন্টটাই তাদের কাছে এত বড় হয়ে গেল। ন্যাচারালি, মানে আমি বলবো শুধু একা মমতা ব্যানার্জি নন, তার সঙ্গে যে লোকগুলো ঘিরেছিল সবাই মিলে একটা অদ্ভুত, যাকে ইংরেজিতে বলে কোটারি, এই কোটারিটা পশ্চিমবাংলাকে ধ্বংস করে দিয়েছে। এদের একেবারে রাজনীতির বৃত্ত থেকে বাইরে বার করতে না পারলে না, পশ্চিমবাংলার রাজনীতির কখনো কোনো উপকার হবে না। স্যার, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ মানে কি দেখতে পাচ্ছেন আপনি? ঘোরতর অন্ধকার, কিচ্ছু নেই। ভূতের ভবিষ্যৎ থাকতে পারে মমতা ব্যানার্জি নেই। তার কারণ তিনি ইতিমধ্যেই তার সমস্ত রকম ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। সিপিএম কে তাড়িয়েছিলেন, একটা বিরাট তার ভাবনা তৈরি হয়েছিল। তিনি তার আগে অন্যায় করেছিলেন নিঃসন্দেহে, যেরকম ডিগ্রি, বিদেশ থেকে ডিগ্রি কিনে আনে। তারপরেও মানুষ ভেবেছিল মানুষ একটা ভুল করতেই পারে, দেখা গেল শোধরানোর নয়, ওই কাজই করবে। তিনি ভাবতে শুরু করলেন তিনি সিপিএম কে তাড়িয়েছেন, তিনি মাথা কিনে নিয়েছেন, যা খুশি তাই করবেন। ঘিরে ফেললো একদল চক্র, তারা তাকে দেখিয়ে ইনকাম করতে শুরু করলো। তিনিও ভেসে গেলেন পুরো তাদের ধোঁয়াতে। তারা বললো অনুপ্রেরণা, তিনিও ভাবলেন তিনি অনুপ্রেরণা দেবেন। তিনি বাড়ির নাম নবান্ন দেবেন, সবাই তাই মেনে নিচ্ছে। তিনি বাড়ির নাম উপান্ন দেবেন, সবাই তাই মেনে নেয়। উপান্ন বাড়ির নাম, নবান্ন বাড়ির নাম উনি দিয়েছেন। তিনি বাংলায় কবিতা লেখেন, সবাই বলবে দারুণ কবিতা। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, তাকে কথাঞ্জলি লিখতে হবে। এগুলো আবার আমি বলছি, এগুলো পাগলামির লক্ষণ, এগুলো বিচ্ছিন্ন রকম একটা মানসিক রোগের লক্ষণ। সেই রোগে যে তিনি আক্রান্ত হয়েছেন, বাড়ির লোক তো বোঝেইনি, বা বুঝেছে কিছু বলেনি, সবাই তো মধুবাণ্ড পায়। তার পাশাপাশি যে লোকগুলো উঠেছিল সেগুলো বোঝেনি। আমি তো এখন তাকে সাজেস্ট করব যে ইমিডিয়েটলি ইউ কনসাল্ট উইথ এ ডক্টর, একজন সাইকিয়াট্রিস্ট। একজন সাইকিয়াট্রিস্ট বলে দেবে তিনি কিভাবে সামনের দিকে এগোতে পারেন। ওনার ইমিডিয়েটলি এক ধরনের সাইকোলজিক্যাল চিকিৎসা ভাবনার দরকার। চিকিৎসা করলে যদি ঠিক হন, সবচেয়ে ভালো হয় তিনি একেবারে অবসর জীবন যাপন করুন। যদি না কোনো অপরাধে তিনি আইনের মুখোমুখি দাঁড়াতে না হয়, অবিলম্বে রাজনীতি ছেড়ে দিয়ে তাঁর উচিত চুপচাপ অবসর জীবন যাপন করা, যাতে যে অপরাধগুলো তিনি করে গেছেন সেই অপরাধ আর কেউ করার সাহস না পায়। দলটা কি থাকবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের পাতায় ভিলেন না, হিসেবে? দলটা আছে নাকি? থাকবে তুমি ভবিষ্যতে প্রশ্ন করছো কেন? দলটা উঠে গেছে। দলটা আছে নাকি? ও দল উঠে গেছে, কিচ্ছু নেই ওই দলের। ইতিহাসের পাতায় মমতা বন্দ্যোপাধ্যায় ভিলেন হিসেবে? ইতিহাসের পাতায় তো ভালো লোকেরা থাকে, ইতিহাসের আস্থা করে থাকতে হতে পারে। পাতা রাখবে ওদের? থাকবে না।
সুতরাং এদের ওই ইতিহাসের আস্থা করেই থাকতে হবে। ইতিহাস এদের ঠাঁই দেয় কখনো? দেবে না। এরা সবাইকে ঠকিয়েছে, পশ্চিমবাংলা মানুষকে ঠকিয়েছে। সিপিএম বিরুদ্ধে যখন আন্দোলন করতে আমাদের মতো মানুষরা তখন রাজনীতি করতো না, আমাদের মনে হয়েছিল সিপিএমকে তাড়ানোর দরকার। আমরাও তার মিছিলে ডাকার সময় গেছি, আমরা ঠকেছি, গোটা দুনিয়া ঠকেছে, উনি সবাইকে ঠকিয়ে গেলেন। আর তার দলের যারা পুরনো কর্মী, আমি অনেককে জানি, সিপিএম এর বিরুদ্ধে লড়তে গিয়ে ঘর বাড়ি তছনছ হয়ে গেছে, কাজকর্ম শেষ হয়ে গেছে, সিপিএম শেষ করে দিয়েছে। সেই মানুষগুলো এইসব দেখে নীরবে চোখের জল ফেলেছে। তাদের গুরুত্ব না দিয়ে যারা নাচ গান করে, থিয়েটার করে, কি সব করে, সিরিয়াল করে, তাদের এনে তিনি রাজনীতিটাকে ভর্তি করলেন। সময় মতো ওরাও কেটে পড়লো, ওটা কেটে পড়বে, সবাই জানতো, উনি একমাত্র জানতেন না। আজকে সেটা জানতে হচ্ছে, কিছু করার নেই। সুতরাং তৃণমূল শেষ হয়ে গেছে, তৃণমূল বাঁচবে না, তৃণমূল থাকার কোনো প্রশ্ন নেই। আর একটাই যেটা দরকার, যারা মানুষের ওপর অপরাধ চাপিয়েছে, সে মমতা ব্যানার্জি হন, একেবারে লোয়ার লেভেলে অন্য কেউ হোক, প্রত্যেককে যেন আইনের মুখোমুখি হতে হয়। অন্যায় করলে সাজা পেতে হবে। না, ক্রাইম নেভার পেজ।